দ্বিতীয় অধ্যায়ে কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই প্রকার। আমরা গত ক্লাসে বলেছিলাম নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। আমরা দ্বিতীয় অধ্যায়ের যে আরেকটা ক্লাস করেছিলাম, দ্বিতীয় অধ্যায়ের আরেকটা ক্লাস আমরা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আমরা এর আগে বলেছিলাম নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল আর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এবার আমরা আলোচনা করব কাজের ভিত্তিতে এই প্রকৃত কোষ কয় প্রকার। কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। আমি আলোচনা করব আজকে দেহকোষ এবং জনন কোষের পার্থক্য, সংজ্ঞা এবং জনুক্রম নিয়ে একটা আলোচনা করব। সবাইকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে দেহকোষ বা সোমাটিক সেল যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠন করে, মানে যেই কোষগুলো আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে, দেহের মধ্যে কি আছে? দেহের মধ্যে আছে বিভিন্ন অঙ্গ আর তন্ত্র। তাহলে যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন অঙ্গ আর তন্ত্র গঠনে অংশগ্রহণ করে, যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে অর্থাৎ বিভিন্ন অঙ্গ আর তন্ত্র গঠনে অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয় দেহকোষ বা সোমাটিক সেল। দেহকোষ বা সোমাটিক সেল সংজ্ঞাটা, দেহকোষের সংজ্ঞা আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবেই পরীক্ষায় উপস্থাপন করতে হবে। আমি যেভাবে দেহকোষের সংজ্ঞা লিখে দিয়েছি পরীক্ষায় এভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। গ্রিক দেশে সোমা মানে হচ্ছে দেহ, গ্রিক দেশে সোমা মানে হচ্ছে দেহ। তাহলে সোমাটিক সেল মানে হচ্ছে দেহকোষ, গ্রিক দেশে সোমা মানে হচ্ছে দেহ। তাহলে যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, দেহের মধ্যে কি রয়েছে? বিভিন্ন অঙ্গতন্ত্র মিলে আমাদের দেহটা তৈরি হয়। যেমন ব্রেন একটা অঙ্গ, হৃৎপিণ্ড একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, চামড়া, স্কিন একটা অঙ্গ। স্কিন হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ। একটা মেডিকেলের নৈবিত্তিক আসে ইন্টার পড়ার পরে মেডিকেল একটা নৈবিত্তিক আসে আমাদের সবচেয়ে বড় অঙ্গ কোনটা, বড় অর্গান কোনটা। চামড়া হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ বা অর্গান। তোমরা গরুর দেহের মধ্যে চামড়াটা খুলে ফেলে দেখবে চামড়াটা অনেক মোটা এবং অনেক বড়। চামড়াটা হচ্ছে দেহের সবচেয়ে বড় অর্গান বা অঙ্গ। তাহলে যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে এবং বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র গঠনে অংশ নেয়, তাদেরকে বলা হয় দেহকোষ বা সোমাটিক সেল। যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে অর্থাৎ বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয়, তাদেরকে বলা হয় দেহকোষ বা সোমাটিক সেল। যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে অর্থাৎ বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয়, তাদেরকে বলা হয় দেহকোষ বা সোমাটিক সেল। আরেকটা কথা হচ্ছে, এখানে দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহের বৃদ্ধি করে আর দেহ গঠন করে। একটা বাচ্চা ছেলে এত বড় হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেটা বড় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর দেহকোষ বড় হতে হতে একটা বড় জীবের সৃষ্টি করে। ছোট একটা বাবু বড় হয়ে যাচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, দেহকোষ বড় হওয়ার মাধ্যমে। এবার জনন কোষ নিয়ে কথা বলবো। যৌন প্রজননে কাজ করে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মানে জনন কোষ। যৌন প্রজননে কাজ করে শুক্রাণু ডিম্বাণু মানে জনন কোষ। যৌন প্রজনন এবং যৌনক্রমে যে সকল কোষ অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় যৌন প্রজনন আর যৌনক্রমে যে সকল কোষ অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনন কোষ। যৌন প্রজননে শুক্রাণু ডিম্বাণু তৈরি না হলে নতুন জীবের দেহ গঠন হতো না। শুক্রাণু ডিম্বাণু যদি না থাকতো নতুন জীবের দেহ গঠন হতো না। শুক্রাণু ডিম্বাণু না থাকলে নতুন জীবের দেহ গঠন হতো না। তাহলে যৌন প্রজনন আর যৌনক্রমে যে সকল কোষ অংশগ্রহণ করে, মানে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে যে সকল কোষ, তাদেরকে বলা হয় জনন কোষ বা গ্যামেটিক সেল। যৌন প্রজনন যৌনক্রমে যে সকল কোষ অংশগ্রহণ করে, যৌনক্রমটা আমি বোঝাবো ডিটেইলস পরে। যৌন প্রজনন যৌনক্রমে অংশগ্রহণ করে যে সকল কোষ, অর্থাৎ নতুন জীবের দেহ গঠনের সূচনা করে যে সকল কোষ, তাদেরকে বলা হয় জনন কোষ বা গ্যামেটিক সেল। যৌন প্রজনন যৌনক্রমে অংশগ্রহণ করে যে সকল কোষ, অর্থাৎ নতুন জীবের দেহ গঠনের সূচনা করে যে সকল কোষ, তাদেরকে জনন কোষ বা গ্যামেটিক সেল বলে।
জনন কোষ তৈরি হতে মিওসিস কোষ বিভাজন লাগবে। জনন কোষ তৈরি হতে মিওসিস কোষ বিভাজন লাগবে, কারণ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয় এবং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ তৈরি হয়। জনন মাতৃকোষে যখন মিওসিস কোষ বিভাজন ঘটে তখন হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয়। জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। জনন মাতৃকোষ ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। জনন মাতৃকোষটা ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময়, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময় মিওসিস কোষ বিভাজন ঘটে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষ তৈরি হয়। জনন কোষের প্রধান কাজ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। জনন কোষ যদি না থাকতো প্রজনন হতো না, মানে হচ্ছে নতুন সন্তান তৈরি হতো না। পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। এভাবে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। আমি জনুক্রম জিনিসটা একটু বুঝাবো। জনুক্রমের ইংরেজি হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। জনুক্রমের ইংরেজি হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। জনুক্রমটা হচ্ছে পুরুষের দেহে থাকে শুক্রাশয় বা পুং জনন মাতৃকোষ। পুরুষের দেহে থাকে শুক্রাশয় বা পুং জনন মাতৃকোষ। পুরুষের দেহে থাকে শুক্রাশয় বা পুং জনন মাতৃকোষ। স্ত্রী দেহে থাকে ডিম্বাশয় বা স্ত্রী জনন মাতৃকোষ। পুং জনন মাতৃকোষ বা শুক্রাশয়, স্ত্রী জনন মাতৃকোষ বা ডিম্বাশয়ের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে। পুং জনন মাতৃকোষ বা শুক্রাশয়ের মধ্যে এবং স্ত্রী জনন মাতৃকোষ বা ডিম্বাশয়ের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাশয় বা পুং জনন মাতৃকোষ থেকে তৈরি হয় শুক্রাণু বা পুং জনন কোষ, আর ডিম্বাশয় বা স্ত্রী জনন মাতৃকোষ থেকে তৈরি হয় ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ। শুক্রাশয় থেকে শুক্রাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু, পুং জনন মাতৃকোষ থেকে পুং জনন কোষ, স্ত্রী জনন মাতৃকোষ থেকে স্ত্রী জনন কোষ। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং শুক্রাণু ডিম্বাণু মিলনকে আমরা বলি নিষেক। শুক্রাণু ডিম্বাণু মিলনকে আমরা বলি নিষেক। নিষেকের মাধ্যমে যে জাইগোট তৈরি হয়েছে, সেই জাইগোটটা আবার ডিপ্লয়েড হয়। জাইগোটটা বড় হলে নতুন একটা জীবদেহ তৈরি করে। জীবটা যদি হচ্ছে পুরুষ হয় তাহলে আবার সে শুক্রাণু তৈরি করবে। জীবটা যদি স্ত্রী হয় আবার সে ডিম্বাণু তৈরি করবে। এভাবে ক্রমান্বয়ে শুক্রাণু ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন জীবের দেহ গঠন হয়। এভাবে শুক্রাণু ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন জীবের দেহ গঠন হয়। এভাবে নতুন জীবের দেহ গঠনের প্রক্রিয়াকে বলা হয় জেনারেশন তৈরির কার্যক্রম বা জনুক্রম। জেনারেশন তৈরির কার্যক্রম বা জনুক্রম। অল্টারনেশন অফ জেনারেশন মানে বারবার জেনারেশন অল্টার হচ্ছে। একটা পুরুষ স্ত্রী মিলে নতুন একটা জীবদেহ তৈরি করলো। নতুন জীবটা যদি পুরুষ হয় আবার সে শুক্রাণু তৈরি করবে। নতুন জীবটা যদি স্ত্রী হয় আবার সে ডিম্বাণু তৈরি করবে। এভাবে নতুন জীবের দেহ তৈরি হতেই থাকবে। জেনারেশন তৈরির ক্রম, এটা হচ্ছে জেনারেশন তৈরির ক্রম বা জনুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন। তাহলে আমি জনুক্রমের সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে তোমরা জনুক্রমের সংজ্ঞাটা লিখে নাও। জনুক্রমের সংজ্ঞাটা লিখে নাও। পুং জনন মাতৃকোষ এবং স্ত্রী জনন মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে এবং শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে জাইগোট এবং জাইগোট থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয় এবং নতুন জীব থেকে আবার পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে শুক্রাশয়, পুং জনন মাতৃকোষ এবং স্ত্রী জনন মাতৃকোষ থেকে জনুক্রমের সংজ্ঞা বলছি। পুং জনন মাতৃকোষ এবং স্ত্রী জনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় এবং শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে তৈরি হয় জাইগোট, যা থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। এই নতুন জীবদেহ পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে আবার নতুন জেনারেশন তৈরির কাজে অংশগ্রহণ করে। পুং জনন মাতৃকোষ, স্ত্রী জনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয়, যা নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। নতুন জীবদেহ থেকে পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে জেনারেশন তৈরির কার্যক্রম অব্যাহত থাকে। এভাবে জেনারেশন তৈরির কাজকেই বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। আবার বলছি, পুং জনন মাতৃকোষ এবং স্ত্রী জনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট এবং জাইগোট থেকে পুনরায় নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। এভাবে নতুন জীবের দেহ থেকে পুনরায় আবার শুক্রাণু ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন জীবের দেহ গঠনের কার্যক্রম চলতে থাকে। নতুন জীবের দেহ গঠনের এই কার্যক্রমকে নতুন জেনারেশন তৈরির এই কার্যক্রমকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। পুং জনন মাতৃকোষ এবং স্ত্রী জনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। নতুন জীবদেহ থেকে পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন জেনারেশন তৈরির কার্যক্রম অব্যাহত থাকে। এভাবে নতুন জেনারেশন তৈরির কার্যক্রমকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন।
আরেকবার বলছি, পুংজনন মাতৃকোষ এবং স্ত্রীজনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। নতুন জীবের দেহ থেকে পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। পুংজনন মাতৃকোষ এবং স্ত্রীজনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। পুংজনন মাতৃকোষ এবং স্ত্রীজনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং সেই জাইগোট থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। সেই জাইগোট থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। নতুন জীবের দেহ থেকে নতুন জীবদেহ থেকে পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন জীবের দেহ থেকে পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে জেনারেশন তৈরির কার্যক্রম অব্যাহত থাকে। নতুন জীবদেহ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন জীবের দেহ গঠনের প্রক্রিয়া অব্যাহত থাকে। এভাবে নতুন জেনারেশন তৈরির কার্যক্রমকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। তোমাদের লেখা শেষ হলে আমাকে কমেন্টস করে জানাও যে দুই একজন লেখা শেষ হয়েছে। আরেকবার বলি, পুংজনন মাতৃকোষ এবং স্ত্রীজনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। নতুন জীবের দেহ থেকে পুনরায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন জেনারেশন তৈরির কার্যক্রম অব্যাহত থাকে। এভাবে নতুন জেনারেশন তৈরির কার্যক্রমকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছে অনেকেই। আমি প্রক্রিয়াটা আরেকবার রিপিট করতেছি। দেহকোষ জনন কোষের মধ্যে পার্থক্য বলবো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেহকোষ জনন কোষের মধ্যে পার্থক্য লিখবো। যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয়, তাকে দেহকোষ বা সোমাটিক সেল বলে। যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয়, তাকে দেহকোষ বা সোমাটিক সেল বলে। যে সকল কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয়, তাকে দেহকোষ বা সোমাটিক সেল বলে। যৌন প্রজনন এবং যৌনক্রমে অংশগ্রহণকারী যে সকল কোষ নতুন জীবের দেহ গঠনের সূচনা করে, যৌন প্রজনন এবং যৌনক্রমে অংশগ্রহণকারী যে সকল কোষ নতুন জীবের দেহ গঠনের সূচনা করে, তাকে জনন কোষ বা গ্যামেটিক সেল বলে। দেহকোষের বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায়। জনন কোষ তৈরির সময় মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন হয়। দেহকোষ দেহের বৃদ্ধি ঘটায় এবং দেহ গঠন করে। দেখো, দেহকোষ দেহ গঠন করে আর জনন কোষ নতুন দেহ গঠনের সূচনা করে। দেহকোষ দেহ গঠন করে আর জনন কোষ দেহ গঠনের সূচনা করে। জনন কোষ প্রজননে সাহায্য করে। পুংজনন কোষ, স্ত্রীজনন কোষ শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় জাইগোট তৈরির মাধ্যমে নতুন জীবদেহ গঠনের সূচনা করে। যৌনক্রম কাকে বলা হয়? পুরুষ থেকে শুক্রাশয়, স্ত্রী থেকে ডিম্বাশয়, শুক্রাশয় থেকে শুক্রাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট, জাইগোট থেকে নতুন জীবদেহ যদি পুরুষ হয় আবার শুক্রাণু, নতুন জীবদেহ স্ত্রী হলে আবার ডিম্বাণু। এভাবে জেনারেশন তৈরির কাজকে বলা হয় যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। তাহলে নতুন জীবের দেহ গঠনের এই চক্রকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। পুংজনন মাতৃকোষ এবং স্ত্রীজনন মাতৃকোষ থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট, জাইগোট থেকে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয়। নতুন জীবের দেহ গঠন থেকে পুনরায় আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে জেনারেশন তৈরির কার্যক্রম অব্যাহত থাকে। জেনারেশন তৈরির এই কার্যক্রমকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনক্রম। তাহলে আজকে এতটুকু থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।